নিয়ে যে আজ সবাই একসাথে কিছু সময় কাটাবে। সে তৈরি হচ্ছিল আর বারবার নিতুকে দেখছিল। ঘড়ি জানান দিচ্ছে এখন বিকেল বেলা। এ সময় নিতু ঘুমায় না। এটা ওটা নাস্তা বানিয়ে মায়ের রুমে বসে আড্ডা দেয়। এই অসময়ে শুয়ে থাকতে দেখে একটু খটকা লাগছিল উৎসের। তবুও ডাকলো না। এইটা ভেবে যে হয়তো ঘুম পেয়েছে অনেক তাই ঘুমোচ্ছে। উৎস যখন তৈরি হয়ে বের হবে তখনই পারিনা বেগম নিজের রুম থেকে বেরিয়ে এসে বললেন, নিতু কোথায়? আর তুমিই বা এখন কোথায় যাচ্ছ? উৎস শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আম্মা, নিতু ঘুমোচ্ছে। আমি বন্ধুদের সাথে একটু বের হব, সন্ধ্যার পর ফিরে আসব। বিয়ের পর থেকে মেয়েটা এই বাড়িতে আটকে পড়েছে। কই, তাকে তো একবারও ঘুরতে নিয়ে যেতে দেখলাম না। জামা কাপড় অবধি কিনতে নিয়ে যাওনি। মেয়েটা ঘরে বসে অনলাইনে অর্ডার করে সব বানিয়ে নিয়েছে। একটু তো স্বামীর দায়িত্ব পালন করতে পারো, তাই না? উৎস তাড়া দিয়ে বলল। আম্মা, কাল বের হওয়া যাবে, আজ কিছুতেই পারবো না। পারিনা বেগম মুখ গোমরা করে বললেন, কাজের মেয়েটা ছুটিতে আছে। আমি তোমার খালার বাড়ি যাব ড্রাইভারকে নিয়ে। কয়েকদিন ওখানে থাকবো ভেবেছি। মেয়েটা ঘুমোচ্ছে, ঘুমাক। তুমি পারলে সন্ধ্যার আগেই চলে এসো। তুমি কখন ফিরবে? বললাম যে 2 দিন থাকবো ওখানে। আমি নামিয়ে দেব? না, তুমি যাও, আমি ড্রাইভারকে নিয়ে চলে যাব। ঠিক আছে। বাইরে বেরিয়ে গেল উৎস। ফারিনা বেগম আর নিজের ব্যাগটা বের করে ড্রাইভারকে ডাক দিলেন। সকাল সকাল যেতে হবে। সন্ধ্যা হতে হতে হয়তো আবার বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টির আগেই ও বাড়িতে পৌঁছাতে হবে। নিধর ঘুম ভাঙল সন্ধ্যার পর। মাথাটা ব্যথাও করছে, শরীরটা বড্ড দুর্বল লাগছে। ঠিকমতো পা ফেলে হাঁটতে পারার শক্তিটুকুও নেই যেন। নিজেই নিজের কপালে হাত দিয়ে বুঝলো কপাল গরম হয়েছে। রুমের এখানে ওখানে ফার্স্ট এড বক্স খুঁজে দেখলো কিন্তু পেল না। থার্মোমিটার কোথায় কে জানে। নিচে নেমে এলো সে। ফারিনা বেগমের রুমে উঁকি দিয়ে দেখলো রুমে কেউ নেই। খুব কষ্টে এক কাপ চা বানিয়ে আবার রুমে গেল সে। ফোনটা বের করে শাশুড়িকে ফোন দিয়ে জানলো তিনি বাড়িতে নেই। উৎসের কথা জিজ্ঞেস করায় নিতু বলল। সে হয়তো তাড়াতাড়ি চলে আসবে। ফারিনা বেগম নিতুকে আদেশ করলেন উৎসকে ফোন করে বাসায় আনতে। নিতু কোনোভাবে কথা শেষ করে ফোন রাখলো। ফোন ঘাটাঘাটি করতে করতে মনে হলো সে তো উৎসের নাম্বারই নেওয়া হয়নি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। বসে থাকার শক্তিও যেন আর নেই। যা শেষ করতে পারলো না সে ওভাবে রেখে বিছানায় আবার শুয়ে পড়লো। তারপর কখন যে ঘুমিয়ে গেল কে জানে। উৎস বাড়িতে ফিরলো রাত 9টায়। রুমে ঢুকে নিতুকে আগের মতোই শুয়ে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে। কাছে কাছে যেতেই বুঝলো নিতু 2 হাত দিয়ে নিজেকে জড়িয়ে কুটিসুটি মেরে শুয়ে প্রচণ্ড কাঁপছে। অস্বস্তি নিয়ে নিতুর কাছে বসলো সে। কপালে হাত দিতেই ভ্রু কুঁচকে বলে উঠল। জ্বর এসেছে? তড়হড় করে নিচে এসে ড্রয়িং রুম থেকে থার্মোমিটার আর জ্বরের ওষুধ নিয়ে ফিরে এলো রুমে। শরীরের তাপমাত্রা মেপে দেখলো জ্বর অনেক বেশি। কী করবে বুঝে উঠতে পারছে না সে। আজকেই বাসায় কেউ নেই। আর আজকে জ্বর আসলো নিতুর। আপাতত জ্বর যেন একটু কমে যায়। তাই অনেক কষ্টে নিতুকে তুলে বসিয়ে ঘুম ভাঙানো উৎস। নিতু সোজা হয়ে বসে থাকতে পারছে না। টলছে বারবার। জ্বরের ওষুধটাও এক প্রকার যুদ্ধ করে খাইয়ে দিল উৎস। পুনরায় শুইয়ে দিল সে নিতুকে। আর কি করলে জ্বর কমবে ভাবতে ভাবতে কপালে জলপট্টির কথা মাথায় আসতেই একটা ছোট্ট সাদা কাপড় ভিজিয়ে এনে নিতুর কপালে বসিয়ে দিল। নিচু হঠাৎ করেই উৎসের দিকে ফিরে তার হাত চেপে গালের নিচে এগিয়ে নিল। বরাবর আরেকটা হাত ধরে নিজের দিকে টানতে থাকলে উৎসকে। জ্বরের ঘরে বিড়বিড় করে বলে উঠল। আমার কাছে একটু থাকুন না। আমাকে কেউ ভালোবাসে না। আপনিও দূরে দূরে থাকেন, বুঝতে পারেন না আপনাকে ভালোবাসি। আর কত কষ্ট দেবেন উৎস? গত কয়েক বছরে তো কম কষ্ট দিলেন না আমায়। আমি যে আর সইতে পারছি না। নিতু চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। উৎস থমথমে মুখে নিতুর দিকে চেয়ে রইল। ঘুমের মধ্যে কি বলছে মেয়েটা? ভালোবাসে? গত কয়েক বছর কষ্ট পেয়েছে মানে? নিতু কি জ্বরে উল্টোপাল্টা বলছে? উৎস ভাবল নিতুর তো মোহ আটকে যাওয়ার বয়সও নয়। তাহলে দূরত্ব কি তবে আরো বেশি বাড়িয়ে দেওয়া উচিত? সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলো উৎস। সকালে 7টার দিকে নিতু ঘুম ভাঙলো। জানালার পর্দার ফাঁক দিয়ে মৃদু আলো ভেতরে আসছে। রাতে জানালা আটকে দেওয়ার কথা ভুলে গিয়েছিল সে। আলো একটু পর বিছানায় এসে হয়তো লুটোপুটি খাবে। আড়মোড়া ভেঙে পাশে তাকাতেই ঘুমন্ত
উৎস নিষ্পাপ মুখখানা চোখে পড়ল। নিজের জায়গা থেকে কিছুটা তার দিকে এগিয়ে গেল নিতু। উৎসের গাল আদরে স্পর্শ করে বিড়বিড় করে বলল, এই লোকের বয়স নাকি 35 হবে। কে বলবে তার বয়স এত? আমার চেয়েও তো ছোট ছোট মনে হয়। এই 11 বছর আগের উৎসের চেয়ে শরীর স্বাস্থ্য কিছুটা উন্নত হয়েছে, চেহারায় ম্যাচুরিটির ছাপ এসেছে, তবে বয়স কিছুতেই ধরা যায় না। এখনো ঠিক আগের মতোই তরুণ আপনি। নিতু মিষ্টি হেসে উৎসের গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার বর, আপনি শুধু আমার। আমি যেমন নিজেকে আপনার করে দিয়েছি, খুব তাড়াতাড়ি সেই সময় আসবে যেদিন আপনিও নিজেকে আমার করে দেবেন, শুধু আমার। প্রিয় মানুষটার কপালে একটা চুমু দেওয়ার লোভ কিছুতেই সামলাতে পারল না নিতু। বরের ঘুমের সুযোগ নিয়ে আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিতে দিতে অতীত ভাবল। কিছুক্ষণ তারপর বিছানা ছেড়ে উঠতে যাবে, তখনই কেমন মাথাটা ঘুরে উঠল তার। শব্দ করে বসে পড়ল বিছানায়। শব্দে ঘুম ভেঙে গেল উৎসের। তড়িৎ গতিতে উঠে সে নিতুর পাশে বসলো। কপালে হাত দিয়ে জ্বর মেপে দেখলো কপাল ঠান্ডা, জ্বর এখন নেই। নিতু জোরপূর্বক হেসে বলল, আমি ঠিক আছি। কতটুকু ঠিক আছেন সেটা নিজেই দেখতে পাচ্ছি। জ্বর নেই কিন্তু শরীর দুর্বল, একা বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। কোথায় যাচ্ছিলেন? নিতু চুপ করে রইল। উৎস আবার জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিলেন বলুন, কোনো প্রয়োজন? কিন্তু বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল উঁচু করে উৎসকে দেখিয়ে ঠোঁট উল্টে বলল, একই যাব। এক একে মানে? পরেক্ষণে নিতুর ইশারায় বুঝতে পেরে চোখ খিচে বন্ধ করে নিল উৎস। বলল, চলুন আমি এগিয়ে দিয়ে আসি, ওয়াশরুমের দরজা অবধি একেবারে ফ্রেশ হয়ে আসুন। আমি রতন চাচাকে দিয়ে নাস্তা আনিয়ে নিচ্ছি। নিতু হাঁটতে হাঁটতে বলল, আমি নাস্তা বানাতে পারবো। পারবেন না? পারবো, আমার বাইরের নাস্তা খেয়ে অভ্যাস নেই। সেই তো ডাল, সবজি আর পরোটা। আজ কষ্ট করে খেয়ে নিন। আপনি কি আমার সাথে দাঁড়িয়ে থাকবেন? অন্তত চা তো বানাতেই পারি। সে দেখা যাবে, এখন যান, ফ্রেশ হয়ে আসুন। একে দুজনে ফ্রেশ হয়ে নিল। উৎস রতন ড্রাইভারকে নিয়ে কিছু নাস্তা আনিয়ে নিল। রতন গতকাল ফারিনা বেগমকে রেখে রাতেই বাড়ি ফিরেছে। উৎস নিতুকে বিছানা থেকে আর নামতে দেয়নি। সবগুলো খাবার যখন নিয়ে রুমে এলো, নিতু একে একে সব দেখে বলল, চা ছাড়া নাস্তা ইনকমপ্লিট। উৎস কোমরে দুই হাত থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল, ইশারাই বলল, চলুন আজ আমি আপনাকে চা করে খাওয়াবো। আপনি আমাকে শুধু শিখিয়ে দেবেন যে আপনি কিভাবে চা করে খান। নিতু মৃদু হেসে বিড়বিড় করে বলল, সাধারণ মানুষ ভেবেই এত যত্ন, বউ ভাবলে না জানি কি করবেন। উৎস নিজেই সাবধানে নিতুকে রান্নাঘর অবধি নিয়ে গেল। কি কতটুকু পরিমাণে লাগবে সব শুনে নিজেই নিতুর কথা মতো চা বানিয়ে ফেললো। দুজনে আবার নিজেদের রুমে ফিরে এলো। উৎস নিতুকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। নিতু প্রথমে ধোয়া ওঠা চায়ের কাপ থেকে হাতে নিল। কি মনে করে নিজের কাপটা উৎসের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার বানানো চা আপনি প্রথমে টেস্ট করে দেখুন তো বৃষ্টি, স্বাদ ঠিকঠাক আছে কিনা। উৎস প্রথমে জুস মুখে নিচ্ছিল। নিতুর কথায় তার দিকে তাকিয়ে বলল, আপনারটা আপনিই দেখুন, আমি আমারটা দেখছি। নিতু জোর করে উৎসের মুখের দিকে এগিয়ে দিয়ে বলল, আরে দেখুন তো, এটাই দেখুন। নিতু জোরাজোরিতে উৎস চায়ের কাপে চুমুক দিল। টেস্ট ভালো বুঝে নিতুকে কাপ ফিরিয়ে দিয়ে বলল, আপনার বানানো চায়ের মতো ওরকম সেরা হয়নি, কিন্তু আমারটাও খুব একটা খারাপ না খেতে। নিতু আবার খুঁজে খুঁজে বের করলো উৎসের কাপের কোথায় ঠোঁট স্পর্শ করে চুমুক দিয়েছে। সেখানে নিজে চুমুক দিয়ে বলল, অথচ পৃথিবীর সেরা চা আমি আজ পান করছি। চাও এত প্রাণ জুড়ানো হয়, বরের হাতের বানানো চা বলে কথা। উৎস নিতুর কথায় শুধু মৃদু হাসলো। সে এই কয়দিনে বেশ বুঝে গেছে নিতু একাই পরিবেশ মাতিয়ে রাখতে পারে, কথা দিয়েই কারো মন ভালো করে দিতে পারে, আবার নিজেকেও ভালো রাখতে জানে। বিড়বিড় করে বলল, অসুস্থ অবস্থায় ফ্লার্ট করা কমবে না এই মেয়ের। দুজনে নাস্তা শেষ করলো। জ্বর যেন আবার নিতুকে কাবু করে না ফেলে, তাই উৎস আগে থেকেই ওষুধ এনে পাশে রেখেছিল। উৎস যখন ওষুধগুলো নিচ্ছিল নিতুকে দিতে, তখন হঠাৎ নিতু বলে উঠল, অসুস্থতার একটা সুযোগ সুবিধা আছে জানেন, বরের সেবা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, আদর পাওয়া যায়। এই যেমন আমি এখন পাচ্ছি। আহা, সারা জীবন যদি এমন সেবা পেয়ে যেতাম। উৎস ওষুধ নিতে হাতে ধরিয়ে দিল। আমি আপনার সেরকম বর নই নিতু,
এই যত্নটা একমাত্র মনুষ্যত্ব থেকে। মনুষ্যত্ব না দেখিয়ে প্রেমিক অথবা বরের মতোই ব্যবহার করুন। আমি বাইরে কোথাও গিয়ে বলবো না যে মেজর উৎস আমাকে রেপ করেছে। যেই কয়েকদিন এখানে থাকার ভাগ্য আছে সে কয়েকদিন না হয় বরের মতোই রইলেন, আর এরপর কখনো দেখা হলে না হয় অচেনা হিসেবেই ট্রিট করবেন। উৎস এবার পানির গ্লাসটা এগিয়ে দিল। আপনার কথাগুলো মজা হলে ঠিক আছে, কিন্তু আপনি প্লিজ আমার সাথে ইমোশনালি কানেক্ট হবেন না বা হতে চাইবেন না। এখনই আর আমাকেও বাধ্য করবেন না। আমি যতদূর সম্ভব আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি। আপনি বারবার সেই দূরত্ব কমিয়ে কাছে আসার চেষ্টা করেন। এসব করবেন না। উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মানুষ হারানোর শোক সহজে কাটিয়ে উঠতে পারি না। ভালোবাসতে পারা মানুষগুলোই কিভাবে কিভাবে যেন ঠকে যায়। মানুষ মারা গেলে তো কিছুদিনে সহ্য হয়ে যায়, কিন্তু হারিয়ে গেলে সহ্য হয় না। আমি অন্তত আর মানুষ হারানোর শোকে তলিয়ে যেতে চাই না। নিতু আচমকা উৎসের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। উৎস তাকালো নিতুর দিকে। নিতু উৎসের চোখে চোখ রেখে বলল, আপনি চাইলে আমি থেকে যাব। আমার ভূত ভবিষ্যৎ সব আপনি। আমি এই ছন্ন ছাড়া জীবন বয়ে বেড়াতে পারছি না, ক্লান্ত লাগে ভীষণ। একবার শুধু আমাকে রেখে দিন, দুনিয়ার কেউ আপনার কাছ থেকে আমাকে নিতে পারবে না। উৎস জোরপূর্বক হেসে নিতুর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিতুর মাথায় হাত রেখে বলল, আপনার ভবিষ্যৎ অনেক ব্রাইট হবে। অনেক ভালো একটা মানুষকে আপনি ডিজার্ভ করেন। নিতু আর কিছু বলল না। সব কথার পৃষ্ঠে আসলে শব্দরা এক হয়ে ভেতর থেকে বেরিয়ে আসে না। কিছু সময় নিজেরা গুটিয়ে গিয়ে সামনের মানুষটার সামনে নিজেকে চুপ করিয়ে দেয়। থাকুক না কিছু আড়ালে, চুপ করা। বিকেলের দিকে নিতুর জ্বর আবার বাড়লো। উৎস এবার বাড়তি কিছু চিন্তা না করে বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার নিতুর চেক আপ করে নিতুর ওষুধ লিখে দিয়ে তৎক্ষণাৎই বিদায় নিল। রতনও বিকেলে বাড়িতে নেই। নিজের বাড়ি থেকে কাল আসায় উৎসকে জানিয়ে ছুটি নিয়ে বাড়ি গিয়েছে। এখন ওষুধ নিয়ে আসতেই হবে। আবার নিতুকে একা রেখেও বাইরে যেতে মন টাচ্ছে না উৎসের। ওষুধ আনতে গেলে তবুও 15-20 মিনিটের ব্যাপার। এই সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে ভেবেই উৎস বলল, বাইরে যাবেন? শরীরটা ভালো লাগবে। আপনাকে একা বাসায় রেখে ওষুধ আনতে যেতে পারছি না। নিতু মুখ মলিন করে বলল, সেই তো গাড়িতে বসে থাকতে হবে, হাঁটতে তো পারবো না। সমস্যা নেই, গাড়িতেই না হয় বসে রইলেন। চলুন, আলাদা করে তৈরি হতে হবে। নিতু মৃদু হেসে বলল, শুধু চুলটা আঁচড়ে নিতে হতো। পারবেন? না পারলে কি আপনি আঁচড়ে দেবেন নাকি? সাহায্য করতেই পারি। থাক, আমি পারবো। আচ্ছা, 10 মিনিটে তৈরি হয়ে নিন। মিনিট 15-20 মধ্যে দুজনে বেরিয়ে ওষুধ কিনে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ফুচকার দোকান দেখে গাড়ি থামাতে বলল নিতু। উৎস গাড়ি থামাতেই বলল, ঝাল ঝাল করে ফুচকা খেলে আমার মাথা একদম পরিষ্কার হয়ে যাবে, জ্বরও আর আসবে না, দেখবেন। নিতুর এই ছোট্ট কথায় হঠাৎ প্রাক্তন স্ত্রীর কথা মনে পড়ল উৎসের। তখন তো সে স্ত্রী ছিল না, প্রেমিকাও সেভাবে ছিল না। প্রথম প্রথম কথা বলায় যেভাবে তাকে চিনেছিল উৎস তার কোনোটাই ভবিষ্যতে খুঁজে পায়নি। প্রথম যখন তার জ্বর হয়েছিল এবং উৎসকে জানিয়েছিল তখন কিঞ্চিত চিন্তা হয়েছিল উৎসের। তখনই এই অনুভূত হয়েছিল যে মেয়েটার শরীর খারাপের উৎসের মন খারাপ হয়, চিন্তা হয়। তার জ্বর নিয়ে যখন উৎস দুশ্চিন্তা করতো, সাবধানে থাকতো এবং ঠিকমতো ওষুধ খেতে বলেছিল, তখন পাশের মেয়েটি বলেছিল, আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না। ঝাল ঝাল করে 1 প্লেট ফুচকা খেলেই আমার জ্বর, মাথা ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে। যদিও প্রেম চলাকালীন বা বিয়ের পর উৎস প্রাক্তন স্ত্রীকে সেভাবে ফুচকা খেতে দেখেনি। মানুষের পরিবর্তন কত সহজেই হয়ে যায়। নিতু ডাকে সম্বিত ফিরল উৎসের। নিতু আবারও বলল, যাবেন না? 1 প্লেট অন্তত খাওয়ান। আমি আপনাকে এটার পরিবর্তে একদিন আপনার পছন্দের খাবার রান্না করে খাওয়াবো, প্রমিস। উৎস মৃদু হেসে উঠল। 1 প্লেটই কিন্তু, মনে যেন থাকে। নিতু মৃদু হেসে মাথা নাড়ালো। উৎসর দিকে এক পলক চেয়ে মনে মনে বলল, আপনার কাছে কোনো কিছু চাওয়ার সাথে সাথে যদি পাওয়া যায় তবে আমি বারবার প্রতিবার আপনাকেই চাইব উৎস। নিতুর জ্বর ঠিক হতে আরও 3-4 দিন সময় লাগলো। এই কয়দিনে জ্বর যতটুকু না কাবু করেছে তার চেয়ে বেশি দুর্বল করেছে উৎসবের যত্ন। মানুষটা খুব প্রয়োজন ছাড়া একটা
বারের জন্য নিতুকে একা রেখে বাহিরে যায়নি। সারাক্ষণ নিতুর পাশে পাশে থেকেছে, সময় করে খাবার এবং ঔষধ খাইয়েছে। একসময় এসে নিতুর মনে হয়েছে এই জ্বর শরীর খারাপ যদি আরও কিছুদিন থাকতো, উৎসকে আরও কিছুদিন এইভাবে পাওয়া যেত। তাছাড়া কোনোভাবে দূরত্ব কমলে পুরুষ মানুষ গুরুত্ব দেওয়া শুরু করে, কিন্তু সেটা আর হলো না। জ্বর ঠিকই বিদায় নিল। নিতু এই কয়দিনে উৎসের সবচেয়ে কাছে কাছে থেকেছে। যতটা কাছে থাকলে একটা পুরুষের গায়ের গন্ধ পরিচিত হয়ে যায়, ঠিক ততটুকু কাছাকাছি সে থেকেছে। এই সুযোগে সে কত কিছু করিয়ে নিয়েছে উৎসকে দিয়ে। এই তো গতকাল সন্ধ্যার পর মাথাটা কেমন ভারী ভারী লাগছিল নিতুর। উৎস বিছানায় বসে বসে ফোনে কিছু একটা করছিল। নিতুকে উঠে বসতে দেখেই ফোন রেখে উৎস ব্যস্ত গলায় বলে উঠল, কিছু লাগবে তোমার? উৎস এই কয়দিনে বাড়ি থেকে নিতুর কাছাকাছি থেকে তার সাথে কখনো যে আপনি থেকে তুমিতে নেমেছে দুজনের কেউই ধরতে পারেনি। নিতু পরবর্তীতে খেয়াল করলেও উৎসকে আর সেই ভুলটা ধরিয়ে দেয়নি সে। তার মুখে আপনি নয় বরং তুমিটাই বেশি মানায়, আপন আপন লাগে। উৎস জানতে চাইলে নিতু কপালে হাত দিয়ে বলল, মাথাটা ব্যথা করছে হালকা। ওষুধ খাবে? তেল নিলে ঠিক হয়ে যাবে। তেল দিতে পারেন? উৎস কিছুক্ষণ চুপ করে বলল, আগে আম্মাকে দিয়ে দিতাম, অনেকদিন হলো কাউকে মাথায় তেল দিয়ে দিই না। নিতু বলল, শুধু মাথার মাঝখানে অল্প একটু দিলেই হবে, পুরো মাথায় দিতে হবে না। আর এত বড় চুল আপনি দিতেও পারবেন না। আমার চুলের 12টা বাজাতে চাই না, বড্ড শখের চুল আমার। বসো, আমি চেষ্টা করছি। উৎস নিখুঁতভাবে এত সুন্দর করে মাথায় তেল দিতে পারবে কল্পনাও করতে পারেনি নিতু। তেল দেওয়ার সময় এত সুন্দর করে মাথা নেড়ে দিচ্ছিল। নিতু তো প্রায় ঘুমিয়ে গিয়েছিল গতকাল। আজ সকাল থেকেই নিতুর শরীরটা বেশ ঝরঝরে। তবুও দুপুরের রান্নাটা উৎস নিতুকে করতে দেয়নি। বাড়ি থেকে খাবার আনিয়ে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষে দুজনে ঘুমিয়েছিল। বিকেলের দিকে উৎস ফোনে কারোর সাথে চেঁচিয়ে কথা বলছিল। সেই উচ্চ শব্দে কথা বলার কারণেই ঘুমিয়ে গেছে নিতুর। শরীরটা ভালো লাগায় ফ্রেশ হয়ে সোজা চা বানাতে রান্নাঘরে চলে গেল সে। ফারিনা বেগম বাড়িতে এখনও ফেরেননি। আগামীকাল হয়তো বাড়ি ফিরবেন। বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে তাকে ছাড়া। এত বড় বাড়িতে মানুষ মোটে 2 জন, পুরো বাড়ি যেন ভুতুরে বাড়ির মতো শুনশান। নিতু চা বানিয়ে নিজেদের 2 জনের জন্য 2 কাপ নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। আজকের বিকেলটা সুন্দর, নীল সাদার মেলা বসেছে যেন। গত 2 দিন হলো আর বৃষ্টি হয়নি, নয়তো নিতু উৎসকে আরও একটু কাছে পেত, তারই অগোচরে আরও একটু ভিজে নিত। নিতু চা নিয়ে রুমে প্রবেশ করবে অমনি উৎসের সাথে ধাক্কা লাগতে লাগতে একটুর জন্য বেঁচে যায়। বাঁচতে বাঁচতেও 2 ফোঁটা চা গিয়ে নিতুর পায়ে ওপরে পড়ল। নিতু পায়ের দিকে তাকাতেই উৎস বলে উঠল, শরীরটা ভালো লাগছে বলে আমাকে না জানিয়ে এখানে ওখানে ছুটবে? এত লাফাঙ্গা কেন মানুষজন? নিতু পায়ের দিকে নজর না দিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। মৃদু হেসে বলল, ঘুম থেকে উঠে দেখলাম আপনার মেজাজ খারাপ, অথচ আজকের আকাশটা সুন্দর। ভাবলাম এমনি এমনি ছাদে যাওয়ার কথা বললে আমার উপর রেগে যাবেন, তাই খুশি হিসেবে চা করে নিয়ে এলাম। উৎস ঘড়ি দেখে বলল, এখন ছাদে? হ্যাঁ, বৃষ্টি এলে দারুণ হতো। বৃষ্টি চা খাওয়া যেত। তাহলে তো চায়ের স্বাদই হারিয়ে যেত। কয়েক গুণ বেড়ে যেত। একদিন খেয়ে দেখবেন। এখন বলেন ছাদে যাবেন, গেলে চা পাবেন, নয়তো না গেলে পাবো না। না। উৎস নিতুর হাতে থেকে চায়ের কাপটা নিয়ে ছাদের সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতেই বলল, বেশ বাজে করে ফেলেছো আমার। চলো, এই চায়ের জন্য আবার দাম হিসেবে ছাদে নিয়ে যেতে হবে, জলদি ফিরতে হবে। কিন্তু মুচকি হেসে উৎসের পিছু নিল। মনে মনে বলল, আপনি আর কয়েকটা দিন আমাকে সময় দিন, আমাকে নিয়ে ভাবুন, এভাবে আমার আশেপাশে থাকুন উৎস। আপনি বাধ্য হবেন আমাকে ভালোবাসতে। আপনার কঠিন হৃদয়ে জন্ম নেবে পুষ্পের মতো নরম আর সুবাস ছড়ানো ভালোবাসা। যেমন আপনার বিকাল ফুলের বুকে আজন্মকাল ভালোবাসার চাষ হচ্ছে। ভালোবাসা বড্ড ছোঁয়াছে রোগ উৎস। এই অসুখ আমাকে জর্জরিত করে ফেলবেই। আমি আপনাকে ভালোবাসা বিনা সুখী দেখতে চাই না। আজ শুক্রবার। গতরাতে হালকা বৃষ্টি হলেও সকালে সূর্যে দেখা মিলেছে। প্রকৃতি দেখে বোঝার উপায় নেই যে এখানে গত রাতে বৃষ্টি হয়েছে। নতুন পাতিলের মতো
প্রকৃতি যেন চকচক করছে। গাছের পাতায় আটকে থাকা ময়লাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে সূর্যের আলোতে আরো বেশি ঝকঝকে তকতকে দেখাচ্ছে। বেশ কয়েকদিন পর উৎস আজ ব্যায়াম করতে বেরিয়েছে। প্রতিদিন যেটা অভ্যাস সেটা কয়েকদিনের জন্য বাদ গেলে শরীর ঝিমিয়ে যায়। আজ অ্যালার্ম বাজতেই সে আর এক মুহূর্ত দেরি করেনি। ফ্রেশ হয়ে